বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে পড়াবো মূলধন বাজার এবং মুদ্রা বাজার। গত ক্লাসে পড়িয়েছিলাম বাজার চ্যাপ্টারে বাইলেটারেল বা মনোপলি বাজার পর্যন্ত। আজকে পড়াবো মুদ্রা বাজার আর মূলধন বাজার। অর্থনীতিতে আরও দুই রকমের বা দুই প্রকারের বাজার আছে। এক নম্বর হচ্ছে মূলধন বাজার, দুই নম্বর মুদ্রা বাজার। মূলধন বাজার বলতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো বোঝায় যা দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে। এস.এ. মিনাই এর মতে মূলধন বাজার দীর্ঘমেয়াদী সম্পদ ও বন্ধকিপত্রের মতো মূলধন তহবিলের সংগ্রহ ও সংগ্রহকারীদের নিয়ে গঠিত বাজার। আবার অর্থনীতিবিদ ডাডলি জি. লাকেট বলেন, মূলধন বাজার দীর্ঘমেয়াদী ঋণের যে কোনো লেনদেনকে অন্তর্বেষ্টন করে। এই বাজারে এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হচ্ছে বিমা কোম্পানি, সঞ্চয় ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, ভূমি বন্ধকি ব্যাংক, কৃষি ব্যাংক, দীর্ঘমেয়াদী গৃহ নির্মাণ সংস্থা, শিল্প ব্যাংক, ইস্যু হাউস, ট্রাস্ট, কৃষি ব্যাংক ইত্যাদি। এসব প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদী ঋণদাতা হিসেবে কলকারখানা স্থাপন, ভারী যন্ত্রপাতি ক্রয়, উন্নয়ন প্রকল্পে অর্থ সংস্থান ইত্যাদি কাজে নিযুক্ত থাকেন। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ঋণের লেনদেন করে তাদের সমষ্টিকে মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট বলে। এবার আসুন মুদ্রা বাজার কাকে বলে। ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের স্বল্পমেয়াদী ঋণ হিসেবে অর্থের লেনদেন সমষ্টিগত কার্যক্রম যে বাজারে হয়ে থাকে তাকে মুদ্রা বাজার বা মানি মার্কেট বলে। মুদ্রা বাজারকে কখনো প্রসারিত এবং কখনো সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। অর্থনীতিবিদ ক্রাউথারের মতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যারা প্রায় মুদ্রা বা নিয়ার মানি নিয়ে লেনদেন করে তাদের সংঘবদ্ধ রূপকে মুদ্রা বাজার বলে। অর্থনীতিবিদ ডি. কারসন বলেন, মুদ্রা বাজার এরূপ কতগুলো আর্থিক প্রতিষ্ঠানের সমষ্টি যার মধ্যবর্তী ভূমিকার ফলে উদ্বৃত্ত অর্থধারীদের সাথে যাদের অর্থের প্রয়োজন তাদের যোগাযোগ গঠিত বা প্রতিষ্ঠিত হয়। উদ্বৃত্ত বলতে এখানে যে অর্থটা অতিরিক্ত থেকে যায় সেটাকে বলা হয় উদ্বৃত্ত বা সারপ্লাস বলা হয়। বিনিময় বিল, ট্রেজারি বিল, ঋণপত্র, অঙ্গীকারপত্র ইত্যাদি মুদ্রা বাজারের আর্থিক দলিলপত্র হিসেবে ব্যবহৃত হয়। মুদ্রা বাজারের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্তা দানকারী প্রতিষ্ঠান, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সরকারি বিভাগসমূহ, বিমা কোম্পানি ইত্যাদি মুদ্রা বাজারের অন্তর্ভুক্ত। এবার আমরা জানব মুদ্রা বাজার এবং মূলধন বাজারের মধ্যে কী কী পার্থক্য আছে। মূলধন বাজার ও মুদ্রা বাজারের পার্থক্য যদি আমরা আলোচনা করতে যাই প্রথমেই সংজ্ঞাগত পার্থক্য আলোচনা করতে হবে। পার্থক্য বিষয়, প্রথম সময়ের ভিত্তিতে মুদ্রা বাজার স্বল্প মেয়াদী ঋণ নিয়ে কারবার করে থাকে আর মূলধন বাজার দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কারবার করে। লেনদেনের উপাদান এই বাজারে অর্থাৎ মুদ্রা বাজারে বিল অব এক্সচেঞ্জ, প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্বল্পমেয়াদী সরকারি বন্ড ইত্যাদি ঋণপত্রের লেনদেন হয়। আর মূলধন বাজারে এই বাজারে শেয়ার, ডিবেঞ্চার, স্টক এক্সচেঞ্জ, দীর্ঘমেয়াদী প্রভৃতি ঋণপত্রে লেনদেন হয়। পার্থক্য, অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলো মুদ্রা বাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বিমা কোম্পানি, বার্তাদানকারী প্রতিষ্ঠান, বিলের দালাল, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আর মূলধন বাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হচ্ছে বিশেষ বিনিয়োগ ব্যাংক, শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, বৃহৎ প্রকল্প ঋণ সংস্থা, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি। মূলধনের উৎস মুদ্রা বাজারের ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ হচ্ছে মুদ্রা বাজারে মূলধনের উৎস। আর মূলধন বাজারের উৎস হচ্ছে প্রাতিষ্ঠানিক নিজস্ব ইস্যুকৃত ঋণপত্র। কার্যক্রম হচ্ছে মুদ্রা বাজারে বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির স্বল্পকালীন অর্থের চাহিদা পূরণ করা হলো মুদ্রা বাজারের কাজ। মূলধন বাজার শিল্প কারখানার উন্নয়ন, ভারী যন্ত্র ক্রয়, উন্নয়ন প্রকল্পে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান হচ্ছে মূলধন বাজারের কাজ। উদ্দেশ্য হচ্ছে মুদ্রা বাজারের উদ্দেশ্য স্বল্পকালীন উন্নয়ন সাধন,
আর মূলধন বাজারের উদ্দেশ্য হচ্ছে দীর্ঘকালীন বা দীর্ঘমেয়াদী উন্নয়ন সাধন করা। এবার আমরা জানব বিস্তৃত বাজার বা ওয়াইড মার্কেট কাকে বলে। বিস্তৃত বাজার হচ্ছে সব পণ্যের বাজারের আয়তন সমান হয় না। কোনো পণ্যের বাজারের আয়তন সংকীর্ণ মানে একবার ছোট চেয়ে কম, যেটা আবার কোনো পণ্যের বাজারের আয়তন বিস্তৃত। যদি বাজারে কোনো পণ্যের চাহিদা ও যোগান ব্যাপক হয়, পণ্যটি পরিবহনযোগ্য ও স্থায়ী হয়, তবে এরূপ পণ্যের বাজারকে বিস্তৃত বাজার বলা হয়। আবার বলি, যদি বাজারে কোনো পণ্যের চাহিদা ও যোগান ব্যাপক হয়, ব্যাপক মানে অনেক বেশি, পণ্যটি পরিবহনযোগ্য ও স্থায়ী হয়, তবে এরূপ পণ্যের বাজারকে বিস্তৃত বাজার বলে। এখন বিস্তৃত বাজারের কতগুলো আবশ্যকীয় শর্তাবলী উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে ব্যাপক চাহিদা বা ওয়াইড ডিমান্ড। পণ্যের চাহিদার উপরই বাজারের বিস্তৃতি নির্ভর করে। যে পণ্যের অধিক চাহিদা তার বাজার বিস্তৃত হয়। যেমন সমগ্র পৃথিবীতে স্বর্ণ ও রৌপ্যের বাজারে রৌপ্যের ব্যাপক চাহিদা রয়েছে। ব্যাপক যোগান অর্থাৎ ওয়াইড সাপ্লাই। পণ্যের যোগানের উপরও বাজারের বিস্তৃতি নির্ভর করে। যে পণ্যের যোগান অধিক হয় তার বাজার বিস্তৃত হয়। যেমন বাংলাদেশের পাটের বাজার। 3 নম্বর হচ্ছে স্থায়িত্ব বা ডিউরাবিলিটি। যেসব পণ্যের স্থায়িত্ব অধিক হয় অর্থাৎ টেকসই অনেক দিন হয়, তার বাজারও তত বিস্তৃত হবে। যদি কোনো পণ্য পচনশীল হয়, সেক্ষেত্রে ওই পণ্যের চাহিদা অধিক হলেও তার বাজার সংকীর্ণ হবে। যেমন মাছ, দুধ, শাকসবজি চাহিদা ব্যাপক হলেও বাজার সংকীর্ণ। অন্যদিকে কলকবজা যন্ত্রপাতির স্থায়িত্ব অধিক বলে তাদের বাজার বিস্তৃত। বহনযোগ্যতা। যেসব পণ্য সহজেই বহন করা যায়, যেমন স্বর্ণ, তার বাজার তুলনামূলকভাবে অধিক বিস্তৃত। শ্রেণীবিভাগ বা নমুনাকরণ। যে সকল পণ্যের শ্রেণীবিভাগ করা যায় এবং নমুনা এক স্থান হতে অন্য স্থানে সংগ্রহ করা বা প্রেরণ করা হয়, তার বাজার সাধারণত বিস্তৃত হয়। এর ফলে উক্ত পণ্যের বাজার দেশের বাইরেও প্রসারিত হতে পারে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পণ্য পরিবহনের ও যোগাযোগের বন্দোবস্ত যদি থাকে, তাহলে দূরবর্তী স্থানে পণ্য পাঠাতে খরচ ও সময় উভয়ই কম লাগে। এর ফলে পণ্যের বাজার প্রসারিত হয়। শান্তি ও নিরাপত্তা। বাজারে ক্রেতা বিক্রেতাদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে পণ্যাদির বাজার বিস্তৃত হবে। সরকারি নীতি। বাজারের বিস্তৃতি সরকারি নীতির উপরও বহুলাংশে নির্ভরশীল। সরকারের উদার বাণিজ্য নীতির ফলে বাজারের বিস্তৃতি ঘটে। সংরক্ষিত বাণিজ্য নীতির ফলে বাজার সংকুচিত হয়। তাহলে আমরা এইসব আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে বাজারের বিস্তৃতি একাধিক বিষয়ের উপর নির্ভরশীল। উন্নত বিশ্বের পণ্যের বাজারকে বিস্তৃত বাজার বলা যায়, কারণ ধনী দেশসমূহে মূলধন দ্রব্য তৈরি করে, পক্ষান্তরে দরিদ্র ও উন্নয়নশীল বা সমাজতান্ত্রিক দেশগুলো প্রাথমিক বা মধ্যবর্তী পণ্য উৎপাদন করে। এখানে প্রাথমিক দ্রব্য বলতে বোঝায় যেমন আমরা পাউরুটি ক্রয় করি, রুটি, এগুলো প্রাথমিক দ্রব্য হচ্ছে গম, আটা এগুলো। মাধ্যমিক দ্রব্য হচ্ছে ময়দা, গম হচ্ছে প্রাথমিক দ্রব্য, মধ্যবর্তী হচ্ছে আটা। অর্থাৎ দরিদ্র ও সমাজতান্ত্রিক দেশগুলো প্রাথমিক বা মধ্যবর্তী পণ্য উৎপাদন করে। প্রাথমিক পণ্য অপেক্ষা মূলধনদ্রব্য অধিককাল স্থায়ী, চাহিদা ও যোগান ব্যাপক, তাই তাদের পণ্যের বাজার বিস্তৃত। এবার আসো ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী। 4.2 বইয়ের ডিফারেন্স বিটুইন ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফার্ম কাকে বলে? অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। যেমন এক একটি কাগজ কল বা গার্মেন্টস কারখানা হলো এক একটি ফার্ম। সমজাতীয় দ্রব্য কাকে বলে গত ক্লাসে আলোচনা করেছি, খুব আবার একটু স্মরণ করে দিচ্ছি। সমজাতীয় দ্রব্য হচ্ছে যেসব দ্রব্যগুলো গুণাগুণ বা উপকারিতা একই, কিন্তু লেভেল বা মূল্য ভিন্ন হতে পারে, কিন্তু গুণাগুণ সব একই, সেটার বলা সমজাতীয় পণ্য। আর শিল্প কাকে বলে বা ইন্ডাস্ট্রি? কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। যেমন এক একটি গার্মেন্টসকে এক এক ফার্ম বলা হয়। যখন একসাথে অনেকগুলো ফার্ম কাজ করে, তখন সবগুলো সমষ্টিকে বলা হয় শিল্প বা ইন্ডাস্ট্রি।
উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের মেরামত, পুনঃসংস্কার সাধন এবং প্রক্রিয়াকরণ বিষয়ক কাজসমূহ শিল্পে অন্তর্ভুক্ত। অন্যভাবে আমরা বলতে পারি যে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদের উল্লেখযোগ্য ব্যবহারের মাধ্যমে যেসব সেবামূলক কর্ম সম্পাদিত হয় সেসব কর্মসেবা শিল্পের অন্তর্ভুক্ত। বাংলাদেশের সকল কাগজ কল বা সকল গার্মেন্টস কারখানাকে যথাক্রমে শিল্প বা গার্মেন্টস শিল্প হিসেবে অভিহিত করা হয়। এখন আমরা আলোচনা করব ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য কী। প্রথমে আসি সংজ্ঞাগত পার্থক্য। ফার্ম একই ব্যবস্থাপনা বা মালিকানায় উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ এক বা একাধিক প্ল্যান্ট থাকতে পারে। এই প্ল্যান্টগুলোর সমষ্টিকে ফার্ম বলে। পক্ষান্তরে শিল্প একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে ক্রিয়াশীল সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে। 2 নম্বর পার্থক্য, প্রতিষ্ঠানের সংখ্যা। কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে ফার্ম বলে। পক্ষান্তরে একই দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠান বা ফার্মগুলোকে একত্রে শিল্প বলে। অর্থাৎ শিল্পে সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা একাধিক থাকে। ব্যবস্থাপনাগত পার্থক্য, ফার্ম একক ব্যবস্থাপনায় পরিচালিত হয় আর শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়। পরিধি, ফার্মের পরিধি সীমিত, পক্ষান্তরে শিল্পের পরিধি ব্যাপক। উৎপাদন ও দাম নির্ধারণের নীতি। ফার্মের উৎপাদন ও দাম নির্ধারণের নীতি ক্ষুদ্রতর আঙ্গিকে বিশ্লেষণ, অর্থাৎ ক্ষুদ্র আঙ্গিক মানে ক্ষুদ্র স্থান বা পরিধির মধ্যে বিশ্লেষণ করা হয়, তাই বলা হয়েছে ফার্মের উৎপাদন ও দাম নির্ধারণ নীতি ক্ষুদ্রতর আঙ্গিকে বিশ্লেষণ করা হয়। পক্ষান্তরে শিল্পের উৎপাদন ও দাম নির্ধারণ নীতি বৃহত্তর আঙ্গিকে বিশ্লেষণ করা হয়। দাম নির্ধারণ, ফার্ম দাম গ্রহীতা হিসেবে অনুমিত, দামের উপর সে কোনো প্রভাব রাখতে পারে না। পক্ষান্তরে পণ্যের দাম নির্ধারণে শিল্প বড় ভূমিকা পালন করে। শিল্পের যোগান বাজার চাহিদার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে পণ্যের দাম নির্ধারণ করে। যোগান, কোনো ফার্মে যোগান সারা বিশ্বের মোট উৎপাদনের তুলনায় যত সামান্য বলা যায়, অর্থাৎ যত সামান্য একদম অল্প, যেটুকু মানে চোখে পড়ে না, লাগে না এরকম। মনে করি কানাডার একটি বৃহৎ ফার্ম 40,000 টন গম উৎপাদন করে। পক্ষান্তরে শিল্পের যোগান ফার্মের তুলনায় অধিক, যেমন সমগ্র বিশ্বে গম উৎপাদনের বার্ষিক পরিমাণ 200 মিলিয়ন টন। চাহিদা রেখা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অধীনে ফার্মের চাহিদা রেখা পরিমাণ অক্ষের সমান্তরাল তথা আনুভূমিক হয়। এক্ষেত্রে একটি ফার্ম বাজার দামকে মেনে নিয়ে বাড়তি উৎপাদন করার সিদ্ধান্ত নেয়। পক্ষান্তরে শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। রেখাচিত্র। 9 নম্বর পার্থক্য, চিত্রে দেখো এখানে আমার আচ্ছা, এবার দেখো 9 নম্বর পার্থক্য। ফার্মের ক্ষেত্রে লম্বক্ষে ওপি বা লম্বক্ষের দাম নির্দেশ করা হয়েছে, ওকিউ বা ভূমি অক্ষে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ। দেখো এখানে OP0 দাম রেখাটি ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল, কারণ আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম বা উৎপাদন দাম নির্দিষ্ট দেওয়া থাকে, সেই জন্য উৎপাদন যতই বৃদ্ধি করা হোক না কেন এটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা, অর্থাৎ OP0 দাম মেনে নিয়ে OQ1 বা OQ2 উৎপাদনের সিদ্ধান্ত নেয়। পক্ষান্তরে শিল্পের ক্ষেত্রে চাহিদা রেখা DD বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা SS বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। OP0 হল ভারসাম্য দাম, P0 ভারসাম্য বিন্দু, অর্থাৎ চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে E0 বিন্দুতে OQ0 উৎপাদনের মাধ্যমে ভারসাম্য নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে SS এর সমন্বয় DD ও অর্থাৎ চাহিদা রেখা, SS যোগান রেখা, যেখানে ক্রস অর্থাৎ মিলিত হয়েছে E0 বিন্দুতে, আর এখানে ভারসাম্য উৎপাদনের পরিমাণ হয়েছে OQ0, ভারসাম্য দাম হয়েছে OP0। এবার 10 নম্বর পার্থক্য। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান। 10 নম্বর পার্থক্য মুনাফার দিক থেকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বা একচেটিয়া বাজারে ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে, আর
অতিরিক্ত মুনাফা ও ক্ষতি স্বীকার করে উৎপাদন চালু রাখে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা একচেটিয়া বাজারে। কখন? স্বল্পকালে ফার্মসমূহ কী করে? স্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা ও ক্ষতি স্বীকার করে উৎপাদন করে। 2 নম্বর হলো দীর্ঘকালে ফার্ম পূর্ণ প্রতিযোগিতায় স্বাভাবিক মুনাফা ও একচেটিয়া বাজারে অতিরিক্ত মুনাফা অর্জন। অর্থাৎ আবার খেয়াল করো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা একচেটিয়া বাজারের ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা ও ক্ষতি স্বীকার করে উৎপাদন চালু রাখে বা করে। 2 নম্বর হলো দীর্ঘকালে ফার্ম পূর্ণ প্রতিযোগিতায় স্বাভাবিক মুনাফা ও একচেটিয়া বাজারে অতিরিক্ত মুনাফা বা সুপার নর্মাল প্রফিট অর্জন করে। পক্ষান্তরে শিল্পের ক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতায় শিল্প সাধারণত স্বাভাবিক মুনাফা অর্জন করে, আর একচেটিয়া বাজারে শিল্প সর্বদাই অতিরিক্ত মুনাফা অর্জন করে। এবার পড়াবো উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য, অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠান কীভাবে ভারসাম্য অর্জন করে বা ভারসাম্য অর্জিত হয়। 4.3 ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম। ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে মুনাফা সর্বোচ্চকরণ, অর্থাৎ প্রত্যেকটা উৎপাদনকারী বা প্রতিষ্ঠান বা ফার্ম সবসময় কীভাবে মুনাফা সর্বোচ্চ করবে সেটাই তাদের থাকে উৎপাদনের লক্ষ্য। খরচ সর্বনিম্ন করে মুনাফা সর্বোচ্চ করবে। একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন প্রতিষ্ঠানে প্রাপ্ত মোট আয়, অর্থাৎ TR ইকুয়াল টু হবে দাম ইন্টু পরিমাণ আমরা জানি, অর্থাৎ P ইন্টু কিউ। আর মোট ব্যয় TC ইকুয়াল টু হবে একক প্রতি ব্যয় এবং পরিমাণ এর পার্থক্য থেকে মোট মুনাফার পরিমাণ জানা যায়। অর্থাৎ মুনাফার সূত্র কি? পাই ইকুয়াল টু R মাইনাস সি। মোট ব্যয় অপেক্ষা মোট আয় যত বেশি হবে মুনাফার পরিমাণও তত বেশি, অর্থাৎ মোট ব্যয় অপেক্ষা যত বেশি হবে মুনাফার পরিমাণও তত বেশি হবে। উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম কর্তৃক উৎপাদনের যে ক্ষেত্রে মোট ব্যয়ের তুলনায় মোট আয় সবচেয়ে বেশি সেখানে মুনাফা সর্বাধিক, অর্থাৎ মোট ব্যয়ের তুলনায় মোট আয় যেখানে সবচেয়ে বেশি হবে সেখানে হবে মুনাফা সর্বাধিক। সেই অবস্থায় উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য বা কাম্য অবস্থা অর্জিত হয়। তাহলে আমরা বলতে পারি উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের ভারসাম্য বলতে উৎপাদনের একটি কাম্য অবস্থাকে বোঝায়, যে অবস্থায় পৌঁছানোর পর অন্য কোনো অবস্থায় ফার্মের সরে যাবার প্রবণতা থাকে না। ফার্ম যদি সিদ্ধান্তে আসে যে যেখানে তার মুনাফা সর্বোচ্চ হবে বা হচ্ছে অপর কোনো উৎপাদনের বিন্দুতে এর চেয়ে মুনাফা আর বাড়বে না, তবে সেই উৎপাদন বিন্দুকে ফার্মের ভারসাম্য বিন্দু বলা যায়। এবার আসো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বা শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট। যে বাজার এখন আমরা এই পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কীভাবে অর্জিত হয় সেটা আলোচনা আগে আমাদের জানতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এটা যদিও গত ক্লাসে একবার আলোচনা করেছি, তবু আজকে আবার বলছি। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা বিরাজ করে সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এরূপ বাজারে সাধারণত ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়, কিন্তু স্বল্পকালে ফার্মের পক্ষে অনেক সময় ধনাত্মক মুনাফা স্তরে কাজ করা সম্ভব নাও হতে পারে, কারণ পণ্যের মূল্য প্রদত্ত মানে যেটা দেয়া থাকে নির্দিষ্ট সেটাকে প্রদত্ত বলা হয়। প্রদত্ত অবস্থায় কখনো কখনো এর ব্যয় অবস্থা ফার্মের প্রতিকূলে থাকতে পারে। স্বল্পকালে বা স্বল্প মেয়াদে ফার্মের পক্ষে স্থির উপকরণের পরিমাণ পরিবর্তন করা সম্ভব হয় না। এই জন্য এ সময় ফার্ম উৎপাদন না করলেও তাকে স্থির খরচ অর্থাৎ স্থির ব্যয় বহন করতে হয়। শুধু ফার্ম এ সময় পরিবর্তনীয় উপকরণের বৃদ্ধি বা হ্রাস করে পণ্যের উৎপাদন বাড়াতে বা কমাতে পারে। এবার আসো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য অর্জনের ক্ষেত্রে কতগুলো অনুমিত শর্ত আছে। এই অনুমিত শর্তগুলো পালন করে ফার্মকে ভারসাম্যে পৌঁছাতে হয়। 1 নম্বর হচ্ছে অনুমিত শর্তে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। 2 নম্বর পণ্যের বাজারে সমজাতীয় দ্রব্য বিদ্যমান। 3 নম্বর ক্রেতা ও বিক্রেতা উভয়ই বাজার সম্পর্কে বা সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখে। 4 নম্বর উপাদানসমূহ সম্পূর্ণ গতিশীল, অর্থাৎ এক শিল্প থেকে আরেক শিল্পে স্থানান্তর করাকে বলা হয় গতিশীলতা। 5 নম্বর হচ্ছে বাজারে পণ্যদ্রব্যের দাম স্থির। এক্ষেত্রে ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি, একটি হচ্ছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, আরেকটি হচ্ছে পর্যাপ্ত শর্ত। অর্থাৎ স্বল্পমেয়াদে কোনো ফার্ম তখনই ভারসাম্যে পৌঁছে যখন এই দুটো শর্ত পূরণ হয়। প্রয়োজনীয় শর্ত অর্থাৎ নেসেসারি কন্ডিশন, ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়, অর্থাৎ MR = MC হয়। এটা দেওয়া দরকার না, এটা
প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, অর্থাৎ MR ইকুয়াল টু MC। MR হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়, MC হচ্ছে মার্জিনাল কস্ট বা গড় খরচ। এটা গত ক্লাসেও পড়িয়েছি। পর্যাপ্ত শর্ত 2 নম্বরটা সাফিসিয়েন্ট কন্ডিশন। ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল হবে, অর্থাৎ বা MC রেখার পরিবর্তন হার গ্রেটার দেন MR রেখার পরিবর্তন গ্রেটার দেন, অর্থাৎ যেটি দিয়ে মুক্ত করা হবে সেটা হবে বেশি। আর MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে। এবার গাণিতিক বিশ্লেষণ আলোচনা করব। এটা গাণিতিক বিশ্লেষণ বা ব্যাখ্যাটা দেখাচ্ছি তোমাদেরকে। মনে করি আয় অপেক্ষক আর ইকুয়াল টু ফাংশন অফ কিউ। তারপর দেখো এখানে ব্যয় অপেক্ষক সি ইকুয়াল টু জি অফ কিউ এবং দাম পি। সুতরাং ফার্মের মুনাফার সূত্র কি? আমরা জানি মুনাফার সূত্র, মুনাফা পাই গ্রিক বর্ণমালা পাই ইজ ইকুয়াল টু আর মাইনাস সি, অর্থাৎ ফার্স্ট অর্ডার কন্ডিশন ফর ম্যাক্সিমাম প্রফিট পাই, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত বা ফার্স্ট অর্ডার কন্ডিশন এর মতে প্রথম অন্তর্কলনের মান শূন্যের সমান ধরে পাই আমরা ডি পাই বাই ডি কিউ ইজ ইকুয়াল টু ডি আর বাই ডি কিউ মাইনাস ডি সি বাই ডি কিউ ইকুয়াল টু জিরো বা ডি আর ইকুয়াল টু ডি কিউ সমান ডি সি বাই ডি কিউ। এখানে আমরা সাইড পরিবর্তন করেছি। এক্ষেত্রে ডি আর বাই ডি কিউ হলো মোট আয় রেখার ঢাল, অর্থাৎ প্রান্তিক আয় MR বা মার্জিনাল রেভিনিউ। একইভাবে ডিসি বাই ডি কিউ হলো মোট ব্যয় রেখার ঢাল বা প্রান্তিক ব্যয় MC। এখানে ডিআর মানে হচ্ছে আয়ের পরিবর্তন, ডি কিউতে বোঝাচ্ছে বিক্রয় বা উৎপাদনের পরিমাণের পরিবর্তন, ডিসিতে হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন, ডি কিউতে হচ্ছে বিক্রয়ের পরিমাণের পরিবর্তন। তাই মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত হলো MR ইকুয়াল টু MC। এখন যদি প্রশ্ন করা হয় মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত কি, আমরা বলবো MR ইকুয়াল টু MC অথবা প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয়। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR হয়, অর্থাৎ এখানে তাই প্রয়োজনীয় শর্তকে আমরা MC ইকুয়াল টু P লিখতে পারি বা লেখা যায়। দ্য সেকেন্ড অর্ডার কন্ডিশন ফর ম্যাক্সিমাম প্রফিট, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণের দ্বিতীয় শর্ত হচ্ছে পর্যাপ্ত শর্ত অনুযায়ী মোট মুনাফা অপেক্ষকের দ্বিতীয় অন্তর্কলনের মান ঋণাত্মক হবে, অর্থাৎ ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার আর মাইনাস বাই ডি কিউ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সি বাই ডি কিউ স্কোয়ার লেস দেন জিরো, অর্থাৎ লেস দেন জিরো হয় যদি এটা ঋণাত্মক মান, বা ডি স্কোয়ার আর বাই ডি কিউ স্কোয়ার লেস দেন ডি স্কোয়ার সি বাই ডি কিউ স্কোয়ার, অর্থাৎ স্লোপ অফ MR অর্থাৎ প্রান্তিক আয় রেখার ঢাল, স্লোপ মানে ঢাল, লেস দেন স্লোপ অফ MC বা MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। তাহলে আমরা সংক্ষেপে দ্বিতীয় শর্তকে লিখতে পারি ডি স্কোয়ার সি বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন জিরো, অর্থাৎ ঋণাত্মক মান অবজ্ঞা করে পাচ্ছি আমরা গ্রেটার দেন জিরো, অর্থাৎ MC রেখার ঢাল ধনাত্মক বা MC রেখা উভয় অবশ্যই ঊর্ধ্বগামী হবে। ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের অর্থ এই যে স্বল্পকালীন ফার্মের সবসময় অতিরিক্ত মুনাফা ফার্ম অর্জন করবে না। ফার্ম স্বল্পকালে অতিরিক্ত মুনাফা অর্জন করবে নাকি লোকসানের সম্মুখীন হবে বা স্বাভাবিক মুনাফা অর্জন করবে তা নির্ভর করে বা করবে স্বল্পকালীন গড় ব্যয়রেখা এর অবস্থানের উপর। অর্থাৎ ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করবে নাকি অতিরিক্ত মুনাফা অর্জন করবে নাকি লোকসানের সম্মুখীন হয়ে উৎপাদন করবে বা তা নির্ভর করে স্বল্পকালীন গড় ব্যয় রেখার অবস্থানের উপর। এজন্য স্বল্পকালে এই দুটো শর্ত অর্থাৎ প্রয়োজনীয় শর্ত ও পর্যাপ্ত শর্ত ভিন্ন অতিরিক্ত আরও 3টি শর্ত আছে। যেমন স্বাভাবিক মুনাফা যখন হবে তখন হবে P ইজ ইকুয়াল টু AC হয়, আর অতিরিক্ত মুনাফা ব্যয় হবে তখন হবে যখন P গ্রেটার দেন AC হয়। ক্ষতি স্বীকার করে উৎপাদন যখন AC গ্রেটার দেন P গ্রেটার দেন AVC অর্থাৎ এভারেজ ভেরিয়েবল কস্ট গড় পরিবর্তিত খরচ। ফার্মের স্বল্পকালীন ভারসাম্য সংক্রান্ত 3টি চিত্র এখানে এবার তোমাদের বুঝাবো। দেখো প্রথম চিত্রে 4.6 বা ক চিত্রে স্বাভাবিক মুনাফা নির্দেশ করা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। ওপি বা লম্বক্ষে P, C, পিতে হচ্ছে দাম, সিতে হচ্ছে ব্যয়, অর্থাৎ দাম অবলিক ব্যয় নির্দেশ করা হচ্ছে লম্বক্ষে। OP0 হচ্ছে দাম, যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি দাম নির্দিষ্ট দেওয়া থাকে। এখন এখানে
ওপি জিরো থেকে সমান্তরাল যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি পি ইজ ইকাল টু এ আর ইকাল টু এম আর, অর্থাৎ দাম গড়াই এবং প্রান্তিকায় সমান। আর এমসি রেখাটি বাম দিক থেকে ছেদ করে ডান দিকে উপরে গেছে, অর্থাৎ এসি বা গড় খরচ রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে গিয়েছে। এসি রেখার সর্বনিম্ন এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, অর্থাৎ ও কিউ জিরো উৎপাদন ওপি জিরো দামে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দাম চিত্রে ও কিউ জিরো উৎপাদন স্তরে এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এম আর ইকুয়াল টু এমসি, অর্থাৎ এম আর ইকুয়াল টু এমসি শর্ত পালিত হয়েছে এই বিন্দুতে। অর্থাৎ শর্ত এম আর ইকুয়াল টু এমসি, পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে ছেদ করে উপর দিকে চলে গেছে, এখানে ঢাল গ্রেটার দেন। অর্থাৎ অতিরিক্ত শর্ত পি ইকুয়াল টু এসিও এখানে পালিত হয়েছে, অর্থাৎ পি ইকুয়াল টু এসি। এসি যে অর্থাৎ গড় খরচ যেখানে সর্বনিম্ন এই বিন্দুতে, এখানে পি ইকুয়াল টু এসি আমরা বলতে পারি। এখানে এই অতিরিক্ত শর্ত পালিত হয়েছে, তাই এই বিন্দুতে ফার্মের স্বাভাবিক মুনাফা নির্ধারিত হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় আমরা কিভাবে বুঝবো যে এই বিন্দুতে প্রথম চিত্রে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, আমি পূর্বেই বলেছি যদি অতিরিক্ত শর্ত পি ইজ ইকুয়াল টু এসি পালিত হয় তবে বুঝতে হবে এখানে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে, অর্থাৎ এই বিন্দুতে পি ইজ ইকুয়াল টু এসি শর্ত পালিত হয়েছে। 2 নম্বর চিত্র, খ চিত্রে দেখো ওপি বা লম্ব অক্ষে আমাদের পি সি অর্থাৎ দাম ও ব্যয় নির্দেশ করা হয়েছে। ভূমি অক্ষে বা ও কিউ অক্ষে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ নির্দেশ করা হয়েছে। খ চিত্রে অর্থাৎ 4.7 চিত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্মটি অতিরিক্ত মুনাফা অর্জন করেছে। এখন আমরা কীভাবে অতিরিক্ত মুনাফা হলো আমরা সেটা দেখব। এখানে প্রাথমিক দাম ছিল ওপি জিরো, এই ওপি জিরো দামে এসি রেখার অর্থাৎ এখানে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এখানে এই এ আর রেখাকে এমসি রেখা ছেদ করে ডান দিকে উপরে উঠে গেছে এই বিন্দুতে। এখানে ফার্মের মোট আয় হচ্ছে প্রতি একক দ্রব্যের দাম ও পি জিরো এবং উৎপাদনের পরিমাণ ও কিউ ওয়ান। আমরা জানি মোট আয় কীভাবে বের করি আমরা, ও পি জিরো ইন্টু ও কিউ ওয়ান, অর্থাৎ মোট আয় হচ্ছে আমাদের ও পি জিরো এ কিউ ওয়ান মোট আয়। আর তাহলে এখানে গড় ব্যয় রেখা কোথায়, আমাদের নিচে অবস্থান করছে তাই না, এই বিন্দুতে গড় ব্যয় সর্বনিম্ন। তাহলে আমাদের গড় প্রতি একক দ্রব্যের উৎপাদন খরচ কত, ও পি ওয়ান। তাহলে মোট ব্যয় কত হয়েছে, ও পি ওয়ান ইন্টু ওপি ওয়ান ইকিউ ওয়ান হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে আমাদের মোট ব্যয় আর মোট আয় কত, ও পি জিরো এ কিউ ওয়ান, দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাই কি যে এখানে আমাদের ওপি ওয়ান ইকিউ ওয়ান বা থেকে আমরা পি ওয়ান পি জিরো এ ই, অর্থাৎ আমরা এখানে লাভ অতিরিক্ত মুনাফা কতটুকু, এই যে ফোটা ফোটা বিন্দুতে দেখানো হলো কালো অংশটা, এটুকু হচ্ছে অতিরিক্ত মুনাফা বা সুপার নর্মাল প্রফিট, এটা হচ্ছে অতিরিক্ত মুনাফা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারসাম্যের যে অতিরিক্ত শর্ত আমরা এখানে পি গ্রেটার দেন এসি শর্ত পালিত হয়েছে, তাই বুঝতে পারছি এক্ষেত্রে অতিরিক্ত মুনাফা অর্জিত হবে। অতিরিক্ত মুনাফার পরিমাণ আয় ব্যয় বিয়োগ করে আমরা পাচ্ছি ও পি জিরো এ কিউ ওয়ান বিয়োগ ও পি ওয়ান ই কিউ ওয়ান, অর্থাৎ পি জিরো পি ওয়ান ই এ পরিমাণ আমাদের অতিরিক্ত মুনাফা বা সুপার নর্মাল প্রফিট অর্জিত হয়েছে। এখন গ চিত্রে বা 3 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের গড় খরচ রেখা উপরে, অর্থাৎ এসি উপরে অবস্থান করছে, অর্থাৎ ওপি টু দামে। তাহলে এখানে গড় খরচ যেহেতু উপরে আর মোট আয় রেখা আমরা জানি যে এখানে এপি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, অর্থাৎ ভারসাম্য অর্জিত হয় যেখানে এম আর ইকুয়াল টু এমসি। তাহলে এম আর ইকুয়াল টু এমসি হচ্ছে ই বিন্দুতে, কিন্তু খরচ প্রতি একক দ্রব্য উৎপাদন খরচ আছে আমাদের ডি কিউ টু বা এসিতে আছে। তাহলে এখানে লোকসান আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ও পি টু মোট ব্যয় বা খরচ হয়েছে কত, ও পি টু ডি কিউ টু হলো মোট খরচ। এর মধ্যে আবার এভিসি বা এভারেজ ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়ও আছে, গড় পরিবর্তনের ব্যয়ও এখানে আছে। তাহলে আমরা 3 নং চিত্রে বলতে পারি ও কিউ টু উৎপাদনের পর্যায়ে এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। তবে এছাড়া এই বিন্দুতে অতিরিক্ত শর্ত এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ বি সি শর্ত পালিত হয়েছে। এক্ষেত্রে স্বল্পকালে ফার্ম যদি উৎপাদন না করে তাকে ডিএফ অতিরিক্ত পরিমাণ স্থির খরচ বহন করতে হবে, অর্থাৎ উৎপাদন না করলেও ক্ষতি ডিএফ পরিমাণ হবে, যদি উৎপাদন নাও করে তার ডিএফ পরিমাণ ক্ষতি হবে। কিন্তু উৎপাদন করা হলে যদি দাম ও পি জিরো হয় তাহলে কিছুটা খরচ অর্থাৎ ই কিউ টু পরিমাণ খরচ কিছুটা পাওয়া যায়, তখন ক্ষতির পরিমাণ হ্রাস পেয়ে ডিএফ গ্রেটার দেন ইডি হয়। অর্থাৎ এই অবস্থায় উৎপাদন চালু রাখলে
ক্ষতি নির্ধারিত হয় ডিই পরিমাণ, অর্থাৎ ডিই পরিমাণ ক্ষতি হয় যদি উৎপাদন চালু রাখে। স্বল্পকালের ফার্ম টিকে থাকার স্বপ্নে ক্ষতি স্বীকার করে অনেক সময় উৎপাদন চালু রাখে। এখন প্রশ্ন আসতে পারে, ফার্ম স্বল্পকালে ক্ষতি স্বীকার করে উৎপাদন কখন চালু রাখে? আমরা বলবো স্বল্পকালে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন, ফার্ম টিকে থাকার স্বপ্নে ক্ষতি স্বীকার করে অনেক সময় উৎপাদন চালু রাখে টিকে থাকার জন্য। তাহলে আমরা স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য নির্ধারণের প্রসঙ্গে আমরা বলতে পারি এমআরও এমসি এর প্রেক্ষিতে ভারসাম্যের শর্ত পালিত হলে কাম্য উৎপাদন নির্ধারিত হয় ঠিকই, তবে সেই ভারসাম্য ক্ষেত্রে কখনো স্বাভাবিক, কখনো অতিরিক্ত মুনাফা এবং কখনো ক্ষতি স্বীকার করে উৎপাদন নির্দেশ করা হয়। অতএব সিদ্ধান্তে আসা যায় যে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগী ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছালে ধনাত্মক মুনাফা অর্জিত হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এখানে উল্লেখ হলে দীর্ঘকালে এই বাজারে শুধুমাত্র স্বাভাবিক মুনাফাই অর্জিত হয়। এখানে আজকের পাঠ সমাপ্ত করলাম। থ্যাঙ্কস অল।